না আম্মু, আমি শুধু ওনার কষ্টের ভাগটা নিতে চাই। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। বলে মা চলে গেল। আমি বাথরুম থেকে বের হয়ে রোজার পাশে যেয়ে বসলাম। রোজা বলল, কিছু বলবেন? তোমার যদি কিছু হয়ে যেত? কি আর হতো, মরে যেতাম। চুপ। আমি জানি আপনার সবটা জুড়ে শুধু রিয়া আপু আছে, আমি না। রিয়া আপুর জায়গাটা নিতে চাই না, শুধু আপনার পায়ের নিচে একটু জায়গা দিয়ে, কারণ এইখানে আমার বেহেশত, আমার জান্নাত। আমি কোনো কথা না বলে বাসার বাইরে চলে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি কি করব। দুপুরবেলা মা ফোন দিয়ে বলল তাড়াতাড়ি বাসায় আসতে। বাসায় যেয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। রোজার দিকে চেয়ে দেখলাম ওর মুখে প্রাপ্তির হাসি। কিছুক্ষণ বাসায় বসে আবার বাইরে বের হলাম। গন্তব্য ইমনের বাসা। ইমনের বাসায় যেয়ে দেখলাম ইমন নেশা করতেছে, মানে আমিও আগে করতাম একটু একটু, কিন্তু রিয়া আমার জীবন আসার পর আর কোনোদিন ছুঁয়ে দেখিনি। আজ ইমনকে খেতে দেখে আমারও খেতে ইচ্ছে করলো। ইমনের পাশে বসলাম। কিরে মামা, খাবি? দে খাই। অনেক দিন তো খাই না। ইমনের সাথে মদ খেতে শুরু করলাম, সাথে গাঁজাও। অনেক দিন পর খাচ্ছি, তাই নেশা পুরা চরমে উঠে গেছে। রাতে 11টায় মা ফোন দিল। মা বলো। কই তুই? এই তো মা, ইমনের বাসায়। তাড়াতাড়ি বাসায় আয়। আসতেছি বলে ফোন কেটে দিলাম। ইমনকে বললাম একটা গাজার বিড়ি দে আমাকে। বিড়িটা নিয়ে বাসায় আসলাম। রোজা আর আমি একসাথে খাবার খেলাম। রোজাকে বললাম তুমি ঘুমাও, আমি কিছুক্ষণ পর আসতেছি বলে ছাদে চলে আসলাম। বিড়িটা জ্বালিয়ে খেলাম, খুব ভালো লাগতেছে এখন। রুমে আসলাম। রুমে এসে দেখি রোজা শুয়ে আছে। ওকে দেখে আমি পুরা হ্যাং। ওর কোমরটা দেখে আমি এইভাবে কোনোদিন কোনো মেয়েকে দেখিনি। আমি আস্তে আস্তে ওর পাশে গেলাম। ও সাথে সাথে চোখ খুলে আমার দিকে চেয়ে রইছে। আমি ওর গলায় কিস করতে যাব, এরই মধ্যে রোজা বলল, আপনার মুখ থেকে আজ বাজে গন্ধ আসতেছে। কে শোনে কার কথা? আমি ওর গলায় ঘাড়ে কিস করতেছি আর ও নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। রোজা আমার গালে থাপ্পড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিল্লাইয়া বলল, কি খেয়ে আসছেন? বাজে গন্ধ আসতেছে আপনার মুখ থেকে। আমি পুরা হ্যাং। রোজা আমার গালে থাপ্পড় মারল, মাথাটা পুরা ছিনছিন করতেছে। রোজার আওয়াজ শুনে মা দরজায় কড়া নাড়তেছে আর বলতেছে, কি হয়েছে রোজা? দরজা খোল। সোহান, সোহান কি হয়েছে? দরজা খোল। আমি ছলো ছলো চোখে রোজার দিকে চেয়ে আছি, আর রোজা মাথা নিচু করে বোবা কান্না করতেছে। দরজার ঠক ঠক আওয়াজ বাড়তে লাগলো। দরজার ওপাশে মা আর আব্বু জোরে জোরে বলতেছে দরজা খুলতে। নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। দরজায় আওয়াজ আরও বাড়তে লাগলো। রোজাও দরজা খুলতেছে না, তাই আমি উঠে দরজা খুললাম। মা তাড়াতাড়ি রুমের ভিতর চলে গেল, আর আব্বু আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি কোনো কথা না বলে ছাদে চলে আসলাম। এদিকে মা ঘরে ঢুকে রোজাকে বলল, কি হয়েছে? রোজা কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মা বোঝার চেষ্টা করতেছে আসলে ঘরের ভিতরে কি হয়েছে। রোজার মাথায় হাত বুলাতে বুলাতে আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রোজা কোনো কথা না বলে আরও জোরে জোরে কান্না করতেছে। মা মনে করলো সোহান হয়তো আজ বেশি কিছু করছে, কারণ সোহান আগে পরেও রোজাকে মারছে, বেশি কথা বলছে। কিন্তু রোজা এমনভাবে কাঁদে নাই। কিন্তু আজ না, মা আর ভাবতে পারতেছে না। মার অনেক রাগ হচ্ছে সোহানের উপর। সোহানকে এখন হাতের কাছে পেলে কাঁচা চিবিয়ে খেত। এদিকে আমি ভাবতেছি কি করতে যাচ্ছিলাম রোজার সাথে, আমি নেশার ঘরে। কিন্তু তারপরেও রোজা আমার গায়ে হাত দিবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই। কিছুক্ষণ পর আস্তে আস্তে নিচে নামতে লাগলাম। রুমে ঢুকে দেখি মা আব্বু হল রুমে বসে আছে। মার রুমের দিকে চেয়ে দেখলাম রোজা মার রুমে বিছানার উপর বসে আমার দিকে চেয়ে কান্না করতেছে। তখন মা আমার সামনে এসে বলল, কি হয়েছে সোহান? কানে কি কম শুনিস? কি হয়েছে বল। আমি কোনো কথা না বলে রুমের দিকে যেতে লাগলাম। তখনই আব্বু আমার ঘাড়ে হাত দিয়ে তার দিকে আমাকে ঘুরিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল। আমি এইবার অবাক হলাম, কেননা আমার আব্বু আমার গায়ে আমার জানা মতে কোনোদিন হাত দেয় নাই, কিন্তু আজ রোজার জন্য আমার গায়ে হাত দিল। আমাকে মারছে দেখে রোজা রুম থেকে দৌড়ে বের হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার স্বামীকে কেউ আমার জন্য মারবেন না। আমি রোজাকে ছাড়িয়ে নিয়ে বললাম, আজ তোমার জন্য আমার আব্বু আমার গায়ে হাত দিল, আরও কত কিছু দেখার বাকি আছে আল্লাহই জানে। বলে রুমে চলে আসলাম। আমার পিছন পিছন মা আর রোজা রুমে ঢুকলো। মা আমাকে বলতে লাগলো, দেখ সোহান, এইভাবে চলতে থাকলে কেউ ভালো থাকবে না।
না তুই, না রোজা, না আমরা, বাকিটা তোর হাতে। বলে মা রুম থেকে চলে গেল। রোজা দরজা লক করে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে আপনি মাফ করে দিন। বিশ্বাস করেন আমি আপনাকে মারতে চাইনি, আমাকে মাফ করে দিন। বলে হাউমাউ করে কান্না করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। ও তারপরেও আমার পা ধরে কান্না করতে লাগলো। আমি রোজাকে ডানা ধরে ওকে উঠিয়ে বললাম, যাও ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। ও যে গালে আমাকে মারছে, ওই গালে আলতো করে হাত দিয়ে বলল। সত্যি মাফ করেছেন তো? আমি ওর হাতটা গাল থেকে সরিয়ে বললাম, মাফ করছি। আর তুমিও আমাকে মাফ করে দিও। আসলে আমি একটু নেশা করছিলাম তো, তাই ওই টাইমে মাথা ঠিক ছিল না। কি, আপনি নেশা করছেন কেন? ভালো লাগছে করছি, যাও ঘুমিয়ে পড়ো। কেন করছেন আগে সেটা বলেন। এক কথা কিন্তু বারবার বলতে ভালো লাগে না, যাও ঘুমিয়ে পড়ো। রোজা আর কোনো কথা না বলে মাথা নিচু করে বিছানায় যে শুয়ে পড়ল। আর আমি রিয়ার চিঠিটা বের করে পড়তে লাগলাম। প্রিয় সোহান, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি থাকবো না, চিরদিনের জন্য মিশে যাব মাটির সাথে। আচ্ছা, আমি মরে গেলে তুমি কি কষ্ট পাবে? কষ্ট পাবে, কারণ তুমি আমাকে ভালোবাসো। সত্যিই কি তুমি আমাকে ভালোবাসো সোহান? বড্ড জানতে ইচ্ছে করে। অনেক স্বপ্ন ছিল তোমার বউ হবার, আমার কি পোড়া কপাল, স্বপ্নই থেকে গেল। সোহান, একটা মেয়ের সবচাইতে দামি জিনিস কি জানো? মেয়ের স্বামীর ভালোবাসা। আমি চাইলেই তোমাকে আমার করে নিতে পারতাম, কি পারতাম না? কিন্তু একজনের স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেকে সুখী করতে পারবো না। আবার তোমাকে অন্য কারোর সাথে দেখবো, এটাও আমি মেনে নিতে পারবো না। অনেক কথা বলা ছিল তোমাকে, কিন্তু বলার না, কারণ তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি কিছুক্ষণ আগে বিষ খেয়েছি, অনেক কষ্ট হচ্ছে আমার সোহান, অনেক কষ্ট হচ্ছে। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সোহান। আচ্ছা সোহান, কবুল বলার সময় তোমার কি একটি বারো আমার কথা কি মনে পড়ে নাই? আজ বড্ড জানতে ইচ্ছে করছে, আজ তোমার কাছ থেকে ভালোবাসা প্রমাণ নিতে ইচ্ছে করছে। আমাকে ক্ষমা করে দিও সোহান, তোমাকে না জানিয়ে চলে যাচ্ছে না ফেরার দেশে। এহকালে তোমাকে পেলাম না তো কি হয়েছে, পরকালে খুব করে চেয়ে নেবো তোমাকে আল্লাহর কাছ থেকে। আচ্ছা সোহান, আমাকে কি তোমার মনে পড়বে কখনো? বড্ড জানতে ইচ্ছে করে। যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চায়, তাহলে তখন চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বারবার হাত রেখে ওইখানে খুঁজে পাবে আমায়। যদি কোনোদিন আমাকে অনুভব করতে মন চাই তোমার, তাহলে চোখ বন্ধ করে তোমার হৃৎপিণ্ড বরাবর হাত রেখো, ওইখানে খুঁজে পাবে আমায়। এটি তোমার রিয়া। চিঠিটা পড়ে কান্না আসতেছে, অনেক কান্না আসতেছে। বিছানার দিকে চেয়ে দেখি রোজা আমার দিকে চেয়ে আছে আর কান্না করতেছে। রোজাকে বললাম, কান্না কেন করতেছো? রোজা আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে আমার সামনে বসলো, আর আমি সোফায় বসা আমার হাতটা ধরে বলতে লাগলো, আপনার কষ্টের ভাগটা দেবেন। আমি ছলো ছলো চোখে রোজার দিকে চেয়ে আছি, আর রোজা আমার দিকে চেয়ে আছে উত্তরের আশায়। আমি কোনো কথা না বলে আস্তে আস্তে সোফার উপর মাথাটা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়ছি খেয়ালই করিনি। সকালে ঘুম ভাঙার পর দেখি রোজা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এইটুকু সোফার উপর কি দুইজন ঘুমানো যায়? রোজা আমার শরীরের উপর ঘুমানো, কি মায়াবী চেহারা ওর। ভালোবাসা চাই আমার কাছ থেকে। আমি আদৌ রোজাকে ভালোবাসতে পারবো কি না সন্দেহ হয়। কি অদ্ভুত জীবন আমার, যাকে ভালোবাসলাম তাকে তো পেলাম না, আর যাকে চিনি না জানি না তাকেই পেলাম। কি করব আমি এখন? সব কিছু অন্ধকার লাগতেছে। আমার কাছে মনে হয় আমার জীবনটা এখানেই থেমে গেছে। রোজাকে সরিয়ে দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে বের হলাম। চলতি পথে রিয়ার মার সাথে দেখা আমার দিকে এমন ঘৃণার চোখে তাকালো যেন আমি রিয়াকে গলা টিপে মেরে ফেলেছি। রাস্তায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর দুপুরবেলা বাসায় আসলাম। বাসায় এসে টেবিলে দেখলাম আমার জন্য আমার প্রিয় খাবারগুলো সব রান্না করা। দেখে অনেক খুশি হলাম। তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেতে খেতে মাকে বললাম, মা আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে। আজ রোজা রান্না করেছে। তুই কি কি পছন্দ করিস আমার কাছে জেনে রান্না করছে। আমাকে তো রান্নাঘরে ঢুকতেই দেয় নাই। আমি রোজার দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসতেছে। ওর হাসিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এখন কী রকম বিষের মতো লাগতেছে ওর হাসিটা। ওর প্রশংসা করলাম আমি তো জানতামই না যে ও রান্না করছে আজ। খাবার টেবিল আর কোনো কথা বললাম না, চুপচাপ খেয়ে আমার রুমে আসলাম। কিছুক্ষণ পর রোজা আমার রুমে আসলো। এসে শাড়িটা এত পরিমাণ নিচে নামালো যে ওর কোমর সম্পূর্ণ দেখা যাচ্ছে। হয়তো আমাকে কাছে টানার চেষ্টা করছে, কিন্তু আমি ওকে না দেখার ভান করে চুপচাপ বসে রইলাম। আস্তে আস্তে আমার পাশে ঘুরঘুর করতেছে।
আর কোমরের কাপড়টা একটু সরাচ্ছে আবার দিচ্ছে, একটু সরাচ্ছে আবার দিচ্ছে। এবার আমি রোজাকে বললাম, কিছু বলবা? রোজা মাথা নাড়িয়ে না বলল, আবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আমি একটু হেসে বললাম, কি বলবা বলো? না মানে কাল রাতে আপনি আমাকে, বলে থেমে গেল। কাল রাতে কি? এই যে আমি ঘুমিয়েছিলাম, আপনি আমাকে। বলে আবার থেমে গেল। আমি বুঝতে পারছি ও কি বলতে চাচ্ছে। আমি বললাম, সরি বললাম না, তখন আমি নেশা করছিলাম তো তাই তোমাকে। না মানে আচ্ছা সরি, আর কোনোদিনও এমন হবে না। আপনার ইচ্ছা হলে আপনি আমার সাথে যা ইচ্ছা করতে পারেন, আমি কিছু মনে করব না। আমি ওর দিকে চেয়ে আছি। ও আস্তে আস্তে চোখ খুলে দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি। ও লজ্জায় দৌড়ে রুমের বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে আমার পাশে বসলো। কিছু বলবা? তাকে সিদ্ধান্ত নিলি? কি সিদ্ধান্ত? রোজার বিষয়। দেখ সোহান, মেয়েটা অনেক ভালো, চেহারাও ভালো, সব দিক দিয়ে ঠিক আছে। তাহলে তোরা রিয়ার যেদিন বিয়ে হবার কথা ছিল ওদিন তোর আর রোজার আবার বিয়ে হবে, কেননা সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। শোন সোহান, রোজাকে ভালোবাসতে না পারলে ওকে কষ্ট দিস না। বলে মা রুম থেকে চলে গেল। আর আমি ভাবতেছি সবাই রোজার কষ্টটা বোঝে, কিন্তু আমার মনটা যে হাহাকার করতেছে রিয়ার জন্য সেটা কেউ দেখে না। বিকেল বেলা আব্বু আমার রুমে আসলো। কিরে বাবা, কি করিস? কিছু না, এই তো বসে আছি। থাপ্পড়টা জোরে লাগছিল তাই না? আরে আব্বু তুমিও না? কালকে ব্যাপারটা কিছু মনে করিস না। আসলে আমাদের কোনো মেয়ে নেই তো, তাই রোজকে এইভাবে কাঁদতে দেখে মাথা ঠিক ছিল না। তুই কিছু মনে করিস না বাবা। না আব্বু, আমি কিছু মনে করি নাই। তা বাইরে আয়, বৌমা পায়েস রান্না করছে, আয় একসাথে খাবো। চলো আব্বু। তারপর সবাই একসাথে পায়েস খেলাম। মা আমাকে বলল রোজাকে নিয়ে আমার খালা বাড়ি আর মামা বাড়ি থেকে ঘুরে আসতে। আমাদের বাড়ি থেকে মামা বাড়ি আর খালা বাড়ি 10 মিনিটের রাস্তা। আমি মাকে না বলতে পারলাম না, কারণ সবাই এখন হাসি খুশি আছে, না বললে সবার মুখ কালো হয়ে যাবে। রোজাকে বললাম রেডি হতে। কিছুক্ষণ পর রোজা রেডি হয়ে বোরখা পরে আসলো। বোরখাটা 2-3 জায়গায় ছেঁড়া। আমি বললাম, এই ছেঁড়া বোরখা পরে যাবে? আমার তো আর বোরকা নাই। তা আগে বলবা না তোমার বোরখা নাই? আগে মার্কেট চলো, তোমার কি কি লাগবে কিনে এনে তারপর মামার বাড়ি যাব। বলে রোজাকে নিয়ে বের হতে যাব। এরই মধ্যে মা সামনে এসে আমার বাইকের চাবি আমার হাতে দিল। আমি মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে রইলাম। মা বলল, মনে আছে বাইক কেনার সময় কি বলছিলি? যে আমি বিয়ে করব তখন বাইকে করে আমার বউকে নিয়ে ঘুরবো, এর আগে আমি বাইক চালাবো না। তা এখন তো বউ আছে, বউকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছ না তো বাইকে নিয়ে যাও। বলে মা আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। ছোট ভাইয়ের দিকে চেয়ে দেখি ও মিটমিট করে হাসতেছে। নিজের উপর নিজের রাগ হচ্ছে। কেন যে ওই দিন এই কথা বলতে গেলাম। বাইক নিয়ে বের হলাম। এলাকার সবাই আমাদের দিকে চেয়ে আছে একটু ঘৃণার চোখে। বন্ধু বান্ধব তো আমার সাথে কথাই বলে না, শুধুমাত্র ইমন ছাড়া। মার্কেটে এসে কেনাকাটা করে আবার বাসায় আসলাম। রোজা বোরকা চেঞ্জ করে আসলো। প্রথমে মামা বাড়ি আসলাম, কথাবার্তা বলে খালার বাড়ি আসলাম। খালার বাসায় কিছুক্ষণ বসে বাসার দিকে রওনা দিলাম। রোজাকে আজ অনেক হাসি খুশি লাগতেছে। রোজা সবার সাথে এমনভাবে কথা বলছে মনে হয় এনারা সবাই রোজার সাথে যুগ যুগ ধরে পরিচয় আছে। বাসায় আসলাম, এসে হাত মুখ ধুয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতেছি রিয়ার কথা। রিয়া নামটা শুনেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। রিয়ার কথা আমার মাথা থেকে যাই না। সারাদিন ওকে মনে না পড়লেও রাতে চোখ বন্ধ করার সময় রিয়ার কথা আমার মনে পড়ে। কুড়ে কুড়ে খাই আমাকে রিয়ার সাথে কাটানোর স্মৃতিগুলা। রোজা রুমের ভিতর ঢুকলো আর বলল, আম্মু ভাত খেতে ডাকে। আমার এখন ভালো লাগতেছে না, পরে খাবো। এই কথা বলার সাথে সাথে রোজা আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে বলল, কেন ভালো লাগতেছে না? শরীর ঠিক আছে তো? আমি রোজার হাতটা আমার কপাল থেকে সরিয়ে বললাম, আরে বাবা তেমন কিছু না, এমনি পরে খাবো। রোজা মুখটা কালো করে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর মা রুমে আসলো, এসে বলল, কি রে, তুই বলে ভাত খাবি না? পরে খাবো বললাম তো রোজাকে। রোজা না খেয়ে আছে, বলছে তুই না খেলে নাকি খাবে না। মা আমার এসব আগলা পিরিত কিন্তু ভালো লাগে না, চুপচাপ খেতে আয়। বলে মা চলে গেল। আমিও খাইতে যাই নাই, আমার এসব আগলা পিরিত মোটেও ভালো লাগে না। কিছুক্ষণ পর বাইরে থেকে আব্বু ডাকতেছে ভাত খাইতে। একরাশ রাগ নিয়ে খাবার টেবিলে গেলাম, খাবারকে রুমে আসলাম। রোজা মার সাথে একটু কাজ করে রুমে আসলো। আমি বিছানায় শুয়ে আছি, রোজা এসে আমার পাশে শুয়ে পড়লো। আমি উপরের দিকে চেয়ে আছি আর রোজা আমার দিকে। আমি ওর দিকে ফিরে বললাম, কি হলো ঘুমাও? রোজা এক ধ্যানে আমার দিকে চেয়ে আছে। ও
ওর মুখের সামনে আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বললাম, কি হলো, শুনতে পাও না? কি হইছে? বলছিলাম কি, ওইভাবে তাকিয়ে কি দেখো? আমার স্বামীকে? তা দেখা কি হইছে? হইলে ঘুমাও। না, দেখা হয় নাই। তাহলে তুমি দেখো, আমি ঘুমাই। আপনি এরকম কেন? কি রকম? এই যে আমার সাথে ভালো মতো কথা বলেন না, একটু ভালোবাসেন না। আমি চুপ করে আছি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার চুপ থাকা দেখে রোজা আমার বুকের উপর হাত দিয়ে একদম মুখের কাছে মুখটা এনে বলল, একটু ভালোবাসলে কি হয়? আমি রোজাকে আমার কাছ থেকে সরিয়ে বললাম, সবকিছু জেনে এই কথা বলো কিভাবে? রোজা আমার আরো কাছে এসে বলল, স্বামী হন, আমার প্রেমিক না। তো তো বুঝি না। ভালো না বাসলে রিয়া আপুর মতো আমিও বিষ খেয়ে মরে যাব। আমি একটু ভয় পেয়ে গেলাম রোজার মুখে এমন কথা শুনে। আমি চুপ আছি দেখে রোজা আবার বলতে লাগলো, কি ভালোবাসবেন নাকি? আমি এখনো চুপচাপ রইলাম। এবার রোজা আমার পেটের উপর উঠে বসলো আর পুরা ঝুঁকে ওর মুখটা আমার মুখের কাছে এনে বলল, একটু ভালোবাসেন না? আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আমার হাতটা নিয়ে ওর মুখে আমার হাত বোলাতে লাগলো আর বলতে লাগলো, একটু আদর করেন না? আমি হাতটা ওর হাত থেকে ছিনিয়ে নিলাম আর ও সাথে সাথে আমার মুখে, গলায়, বুকে অগণিত চুমু দিতে লাগলো। আমি পাগল হয়ে যাচ্ছি, মন চাচ্ছে রোজার ভিতর ডুব দিতে, কিন্তু রোজা পাগলের মতো চুমু দিতে লাগলো। আমি কোনো প্রকার রেসপন্স করতেছি না। এই প্রথম কোনো মেয়ে আমাকে লিপ কিস করলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। আমি কেন, অন্য যে কোনো পুরুষ নিজেকে ধরে রাখতে পারবে না এরকম সময়? বিলিয়ে দিলাম নিজেকে রোজার মাঝে, ভেসে গেলাম দুজনে এক অন্য রকম সুখের জগতে। সকালে বৃষ্টির মতো টুপ টুপ করে পানি পড়তেছে মুখের উপর। চোখ মেলে তাকিয়ে দেখি রোজা গোসল করে এসেছে আর ও চুলের পানি আমার মুখের উপর ফেলতেছে। আমি রোজার দিকে চেয়ে আছি, অনেক সুন্দর লাগতেছে ওকে আজ। কিরকম কাটলো রাতটা? আমি রোজার দিকে তাকিয়ে বললাম, আমার কাছ থেকেও নিজের অধিকারটা নিয়ে নিলে? রোজা একটু রাগী লুক নিয়ে একদম আমার কাছে এসে বলল, স্বামীর কাছ থেকে স্ত্রীর অধিকার নিলাম, তাতে আপনার কি? আর হ্যাঁ, আজকের পর থেকে আজ রাতে যেভাবে ভালোবাসছেন প্রতিদিন এইভাবে ভালোবাসবেন আমাকে। নইলে কি? যেভাবে রাতে অধিকার আদায় করে নিচ্ছি এইভাবেই আদায় করে নেব। বলে রোজা আমার কপালে আলতো করে একটা চুমু দিয়ে চলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে রোজা আবার বলল, গোসল করে তাড়াতাড়ি নাস্তা করতে আসেন। বলে চলে গেল। গোসল করে নাস্তার টেবিলে আসলাম। রোজাকে দেখে মনে হচ্ছে ও হাসি খুশিভাবে সবার সাথে কথা বলতেছে। এরকম হাসি খুশি রোজাকে আগে পরে দেখিনি আমি। মা রোজাকে জিজ্ঞাসা করলো, কি রে রোজা, তুই তো মনে হয় আজ অনেক খুশি। রোজা মাকে ইশারায় বলল, তা জানতে পারি এত খুশির কারণ কি? তা তো বলা যাবে না আম্মু। রোজাকে মার সাথে এইভাবে কথা বলতে দেখে আমার গা জ্বলতেছে। কোনো রকম নাস্তা করে বাইরে বের হতে যাব, সামনে এসে রোজা পথ আটকালো আর বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোজা এমনভাবে কথাটা বলল আমার রাগ উঠে গেল। তারপরও আমি শান্তভাবে বললাম, সামনে থেকে সরো। রোজা আবারও বলল, আমি কি বললাম শুনলেন নাই নাকি? আমি রেগে রোজার দুই ডানা ধরে ঘরের ভিতর জোরে সরিয়ে দিয়ে আমি বাইরে চলে আসলাম। বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় আসলাম। দেখলাম দরজা খোলা। ভিতরে ঢোকার সাথে সাথে দেখলাম রক্ত আর রক্ত। বাসায় মা, আব্বা, ছোট ভাই, রোজা কেউ নাই। আমার প্রচুর ভয় করতে লাগলো। আমার পুরা শরীর কাঁপতে লাগলো। আর কি হলো? মারে আব্বাকে ফোন দিলাম, কিন্তু তাদের ফোন বাসায়। সজীবকে ফোন দিলাম। সজীব সাথে সাথে ফোন ধরে বলল, ভাইয়া তুমি কোথায়? কাঁদতে কাঁদতে কথাগুলো বলল সজীব। কেন, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি খুলনা মেডিকেলে আসো। কার কি হয়েছে? রোজা ভাবি। কি হয়েছে রোজার? তুমি তাড়াতাড়ি আসো। বলে ফোন কেটে দিল। আমি বাইক নিয়ে হাসপাতালে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম মা, আব্বা, সজীব অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়ানো। আমি তাদের পাশে দাঁড়ালাম। মা আমাকে দেখার সাথে সাথেই আমার সামনে এসে আমাকে থাপ্পড় মারল আর বলতে লাগলো, এত ঘৃণা করিস রোজাকে? মা চুপ, আর না, অনেক সহ্য করেছি, আর না,
তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেও ঘৃণা করে। তোর মতো ছেলে আমার বাড়ির কোনো স্থান নেই। জামা কাপড় নিয়ে বের হবি বাড়ি থেকে। আমি আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তুমি কিছু বলবা না? বাড়ি থেকে বের হয়ে আমাদের একটু শান্তিতে থাকতে দে। আমি আর কোনো কথা না বলে বাইক নিয়ে বাসায় আসলাম। বাইকটা রেখে জামা কাপড় একটা ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। কোথায় যাব জানি না। দুপুরবেলা রৌদ্রের তীব্রতাপে উদ্দেশ্যহীনভাবে হাঁটতেছি রাস্তায়, আর ভাবতেছি কি করলাম আমি, কি কারণে মা আব্বু বের হয়ে যেতে বলল আমাকে বাড়ি থেকে। ঢাকার একটা টিকিট কাটলাম, ঢাকা যাব, ওইখানে যে কিছু একটা করা যাবে। বাসে উঠে চলে আসলাম ঢাকা। বন্ধু মিজানের কাছে আসলাম, ও তো আমাকে দেখে পাগল। দোস্ত কতদিন পর দেখলাম তোকে। এই তো 2-3 বছর পর। হালা 4 বছরের বেশি। হুম। আচ্ছা তুই একটু রেস্ট নে, আমি আসতেছি। তোর আব্বু আম্মু কোথায়? তারা নানা বাড়ি গেছে, 5-6 দিন পর আসবে। মিজান বলেই বাইরে চলে গেল, আর আমি ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি আর মিজান বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসলাম। ছাদে বসে মিজান এসে পাশে বসলো আর বলল, তা মামা তোমার এই মন খারাপের কারণ জানতে পারি? মিজানকে সব বললাম। সব শুনে মিজান বলল, তা রোজার কি হয়েছে? তা তো দোস্ত আমিও জানি না রোজার কি হয়েছে। আচ্ছা এখন তুই কি করবি? কিছু তো একটা করা লাগবে। কোনো কাজ কাম আছে তোর হাতে? এখানে তো নাই, তো খুঁজতে হবে। আচ্ছা নিচে আয়, খেয়ে ঘুমাতে হবে। তুই যা, আমি আসছি। কিছুক্ষণ পর নিচে আসলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে মিজান আমাকে ঘুম থেকে উঠিয়ে বলল, সোহান আমি কাজে গেলাম, নাস্তা টেবিলে রেডি আছে, ভাত তরকারি ফিরিয়ে আছে, ওভেনে গরম করে খেয়ে নিস, আমি গেলাম। মিজান কাজে চলে গেল। কোনো কাজ কাম নাই, তাই আমি আবার ঘুমিয়ে গেলাম। এদিকে অপারেশনের পর রোজাকে কেবিনে দেওয়া হলো। রোজার জ্ঞান ফেরার পর আব্বু আম্মু সবাইকে দেখলো, কিন্তু সোহানকে দেখলো না। রোজা মনে মনে ভাবতেছে হয়তো কেবিনের বাইরে আছে। এইভাবে ভাবতে ভাবতে সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত, সোহানের দেখা নাই। রোজার এমন অস্থিরতা দেখে মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এমন করতেছিস কেন? রোজা সহ্য করতে না পেরে কান্না করে দিল। কি রে, কি হয়েছে বলবি তো? রোজা কাঁদতে কাঁদতে বলল, উনি কই? উনি কে? আমার স্বামী। ও সোহান, ও একটা কাজে কিছুদিনের জন্য বাইরে গেছে। মা আর কোনো কথা বলল না, উঠে বাইরে চলে আসলো। আর রোজা মনে মনে ভাবতেছে, আমি হসপিটালে, তারপরও উনি চলে গেছে। আমার চাইতে কাজ বড় ওনার। আসুক উনি, আর কথা বলবো না। ওনার সাথে কিভাবে নিজেকে রোজার মনে অভিমান জমতে থাকে সোহানের প্রতি। এদিকে রাতে, দোস্ত একটা কাজ আছে, করবি? কি কাজ? ড্রাইভারি। তুই তো ড্রাইভ করতে জানিস। আচ্ছা আমি করব। কবে থেকে যাব? সকালে তুই আর আমি যে কথা বলবো, আর বেতন 15 বা 16,000 দিতে পারে। করবি তুই? শখের বসে গাড়ি চালানো শিখছিলাম, কিন্তু এখন। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে যে কথাবার্তা বলে কাজে লেগে গেলাম। এভাবে দেখতে দেখতে 10 দিন কেটে গেল। সোহান আর রোজার আবার বিয়ে হবার কথা ছিল, কিন্তু সোহান নাই, তাই বিয়েও হয় নাই। রোজা এই 10 দিনে 1000 বারের উপর মা আব্বুকে জিজ্ঞাসা করলো সোহানের কথা। উনি কোথায় আছে, কি করে, কবে আসবে ইত্যাদি। সোহানের আব্বু আম্মু কৌশলে এড়িয়ে যায়।